আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যাঁ রাহুল, আমি রেডি হয়ে গেছি, এই তো ভাবো। মিলির রুমের পাশ দিয়ে স্নেহা যাচ্ছিল, কারণ ওর ঘুম আসছিল না, তো একটু বেরিয়েছিল। কিন্তু মিলির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় মিলির এই কথা স্নেহা শুনে ফেললো আর সেখানেই দাঁড়িয়ে পড়লো। ওকে, তুমি জলদি আসো বেবি, আমি তোমার জন্য নাইট ক্লাবে ওয়েট করছি। ওকে, আমি কিছুক্ষণের মধ্যেই নাইট ক্লাবে পৌঁছে যাব। বাই বলে ফোন কেটে দিল। এদিকে স্নেহা মিলির কথা শুনে চমকে উঠল। স্নেহা আস্তে আস্তে বলতে লাগলো, রাহুল মিলিকে নাইট ক্লাবে ডেকেছে। রাহুলের নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে, না হলে ও এত রাতে মিলিকে নাইট ক্লাবে কেন ডাকবে? না, আমি মিলিকে যেতে দিব না। না জানি ওই ফালতু ছেলেটা আবার কি নোংরা প্ল্যান করছে মিলির ক্ষতি করার জন্য। তারপর স্নেহা চলে গেল। এদিকে মিলি পায়ে উঁচু হিল পরে রুম থেকে বেরিয়ে আসলো। তারপর নিচে চলে আসলো। ড্রয়িং রুমের দরজার দিকে যেতেই হঠাৎ করে ড্রয়িং রুমের আলোটা জ্বলে উঠলো। আলো জ্বলতেই মিলি চমকে উঠেছে আর আশেপাশে তাকিয়ে পেছনে তাকিয়ে দেখে স্নেহা দাঁড়িয়ে আছে। মিলি তো স্নেহাকে আশাই করেনি, ও চমকে গেছে। মিলি, তুমি এখন এত রাতে কোথায় যাচ্ছ? ও আসলে বৌদি, আমি আমি থাক, তোমাকে আর কষ্ট করে মিথ্যে কথা বলতে হবে না, আমি সবকিছু জানি। মানে কি জানো তুমি? তুমি রাহুলের কাছে নাইট ক্লাবে যাচ্ছ, তাই না? তুমি কি করে জানলে? তুমি যখন ফোনে কথা বলছিলে ওর সাথে, তখন আমি সব কথা শুনে ফেলি। তুমি এত রাতে এই ওয়েস্টার্ন ড্রেস পরে ওই ছেলেটার কাছে যাচ্ছ? হ্যাঁ, আমি রাহুলের কাছেই যাচ্ছি। কেন, তোমার কোনো প্রবলেম? হ্যাঁ, প্রবলেম। তুমি ওর কাছে যাবে না। আমি ওর কাছে যাবই, দেখি আমায় কে আটকায়। আমিও দেখবো তুমি কি করে যাও। চলো আমার সাথে। বলে স্নেহা মিলির হাত চেপে ধরে জোর করে টানতে টানতে সিঁড়ি দিয়ে উঠে উপরে যেতে লাগলো। বৌদি, তুমি আমার হাত ছাড়ো। তুমি কিন্তু ঠিক করছো না, ছাড়ো আমার হাত। স্নেহা কিছু না বলে মিলিকে টানতে টানতে মিলির রুমে নিয়ে আসলো। তারপর মিলির হাত ছেড়ে দিল। বৌদি, তুমি এভাবে আমাকে আটকাতে পারো না। আমি রাহুলের কাছে যাব, ও আমার জন্য অপেক্ষা করছে। তুমি কোথাও যাবে না, চুপচাপ চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো। ওই রাহুল তোমাকে কোনো খারাপ উদ্দেশ্যে ক্লাবে ডেকেছে, কিন্তু আমি থাকতে ওর কোনো উদ্দেশ্যই পূরণ হতে দিব না। তুমি যদি আমাকে এইভাবে আটকে রাখো তাহলে আমি চিৎকার করে সবাইকে ডাকবো। ঠিক আছে, ডাকো, কিন্তু সবাইকে ডাকার পর কি বলবে? তুমি যে এত রাতে ওয়েস্টার্ন শর্ট ড্রেস পরে তুমি কি করছো আর কোথায় যাচ্ছ? বাড়ির সবাই যখন তোমাকে জিজ্ঞেস করবে তখন কি উত্তর দেবে? স্নেহার কথা শুনে মিলি কিছুটা ঘাবড়ে গেল। সত্যি তো, ও কি উত্তর দেবে সবাইকে? আচ্ছা, তোমাকে কষ্ট করে ডাকতে হবে না, আমি সবাইকে ডেকে আনছি। সবারও তো জানা উচিত যে তুমি শর্ট ওয়েস্টার্ন ড্রেস পরে এই টাইমে পার্টিতে যাচ্ছ। তোমার এই কাজেই তুমি প্রমাণ করে দিলে তুমি কতটা নীচ আর খারাপ মানুষ। ডেসপারেট হয়ে যাচ্ছ না আমাকে আর রাহুলেরকে আলাদা করার জন্য। আমাদের দূরে না রাখলে তুমি রাহুলকে পাবে কিভাবে? কিন্তু আফসোস, রাহুল তোমাকে কোনো দিনও লাইক করবে না, বিকজ রাহুল আমাকে ভালোবাসে, শুধু আমাকে। তাই তুমি যতই চক্রান্ত করো কিছুতে সাকসেসফুল হতেই পারবে না। চক্রান্ত আমার নয়, রাহুলের। আমি তোমাকে শুধু ওই শয়তানটার চক্রান্ত থেকে বাঁচাচ্ছি। প্লিজ, তোমাকে আমি দয়া করে বাঁচাতে হবে না, অনেক বাঁচিয়েছো তুমি। এখন তুমি আমার কথা শুনবে না। এখন রাহুল যা বলবে সেটাই তো তোমার কাছে ব্যর্থ বাক। মিথ্যা ভালোবাসার জালে ফাঁসিয়ে রেখেছে যে তোমায়। এখন অনেক কথা হয়েছে, তুমি যাও, চেঞ্জ করে ঘুমাও। আমি নিজের রুমে যাচ্ছি। হ্যাঁ প্লিজ যাও। যাচ্ছি, কিন্তু রুম লক করে। বলে স্নেহা ও রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। মিলি দৌড়ে এসে দরজা ধাক্কা দিতে লাগলো। বৌদি, তুমি দরজা খোলো। তুমি ঠিক করছো না, আমাকে রাহুলের কাছে যেতে হবে, ও আমার জন্য অপেক্ষা করছে। স্নেহা কোনো উত্তর না দিয়ে সোজা নিজের রুমে গেল। আবির বেডে ঘুমিয়েছিল, স্নেহা পাশে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু স্নেহার চোখে ঘুম আসছে না, মাথার পেছনে হাত রেখে শুয়ে থাকলো। এদিকে মিলি যখন দেখলো দরজা খুলে দিচ্ছে না, তখন সে ক্লান্ত হয়ে থেমে গেল আর বলল, এবার আমি নাইট ক্লাবে কি করে যাব? রাহুল তো অনেকক্ষণ অপেক্ষা করছে হয়তো। মিলি বিছানায় বসে ভাবতে লাগলো কি করা যায়। তখনই ওর ব্যালকনির দিকে নজর পড়ল। মিলির মাথায় একটা আইডিয়া আসলো। সিরিয়ালে দেখেছিল কিভাবে বিপদে পড়লে মেয়েরা জানালা বা ব্যালকনি থেকে কাপড় ঝুলিয়ে নিচে নামে। যেমন ভাবা তেমন কাজ। মিলি কাবার থেকে কাপড় এনে ব্যালকনির রেলিংয়ের সাথে কাপড় বেঁধে নিচে ঝুলিয়ে দিল। তারপর কাপড় বেয়ে বেয়ে নিচে নেমে গেল।
মিলি নিচে নেমে খুব খুশি হলো আর গাড়ির কাছে এসে গাড়িতে উঠলো আর ড্রাইভারকে বলল নাইট ক্লাবে নিয়ে যেতে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করে মিলিকে নিয়ে নাইট ক্লাবের উদ্দেশ্যে চলে গেল। এদিকে স্নেহা এখনও জেগে আছে, ওর চোখে ঘুম আসছে না। স্নেহার হঠাৎ মনে হলো মিলিকে একবার দেখে হাসি ও চেঞ্জ করে ঘুমিয়েছে কিনা, নাকি এখনও জেগে আছে আমার উপর রাগ করে। কথাটা ভেবে স্নেহা বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে গিয়ে মিলির রুমের দরজা এসে দরজা খুলে ভিতরে ঢুকলো আর ঢুকে মিলিকে রুমে না দেখে চমকে আর অবাক হয়ে গেল। একে মিলি কোথায় গেল? কিভাবে গেল? আমি তো বাইরে থেকে রুমের দরজা আটকে রেখে গিয়েছিলাম, তাহলে ও রুম থেকে বের হলো কি করে? স্নেহা চারিদিকে তাকাতে লাগলো। হঠাৎ ওর চোখে পড়ল ব্যালকনিতে শাড়ি ঝুলছে। স্নেহা সেদিকে এগিয়ে গেল আর নিচে তাকিয়ে দেখলো শাড়িটা নিচ পর্যন্ত ঝুলে আছে। স্নেহার আর বুঝতে বাকি রইল না যে মিলি ব্যালকনি থেকে পালিয়ে গেছে। স্নেহা শাড়ির গেট খুলে শাড়িটা উপরে তুলে নিল। ও বোকা মেয়েটা আমার কোনো কথা শুনলো না, সেই রাহুলের কাছেই চলে গেল। ওর কোনো ধারণাও নেই রাহুল ওর সাথে কি করতে পারে। না, আমাকে মিলিকে বাঁচাতেই হবে, আমাকেও নাইট ক্লাবে যেতে হবে। রাহুল মিলির সাথে কিছু অঘটন ঘটানোর আগেই আটকাতে হবে। তারপর স্নেহা রুমে গিয়ে খুব আস্তে আস্তে করে কাবার্ড খুলে ভ্যানিটি ব্যাগের টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। তারপর রাস্তায় ট্যাক্সির জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর একটা ট্যাক্সি আসলো আর স্নেহা তাকে হাত নাড়িয়ে ইশারা করে ট্যাক্সি থামাতে বলল। ট্যাক্সি থামলে স্নেহা ট্যাক্সিতে উঠে পড়ল আর ট্যাক্সির ড্রাইভারকে বলল নাইট ক্লাবে নিয়ে যেতে। ট্যাক্সির ড্রাইভার গাড়ি স্টার্ট করে ড্রাইভ করে নাইট ক্লাবের দিকে যেতে লাগলো। এদিকে মিলি নাইট ক্লাবে চলে আসলো। রাহুল আগে থেকেই ওয়েট করছিল মিলির আসার জন্য। মিলিকে আসতে দেখে রাহুল ওর কাছে এগিয়ে এসে বলল, মিলি বেবি, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার জন্য আমি কখন থেকে এখানে ওয়েট করে আছি। সরি রাহুল, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে বৌদি সব জানতে পেরে গিয়েছিল আর আমাকে রুমে বন্ধ করে রেখেছিল। আমি যেমন তেমন করে ব্যালকনি থেকে শাড়ি ঝুলিয়ে নিচে নেমে এসেছি। এই কথা শুনে রাহুল চমকে গেল। কি, তোমার বৌদি সব জানতে পেরে গেছে? হ্যাঁ, কিভাবে জানলো? আমি যখন তোমার সাথে ফোনে কথা বলছিলাম তখন বৌদি সব শুনে ফেলেছিল। ও শিট। কি হলো? তোমার বৌদি যদি এখানে এসে ঝামেলা করে তাহলে? না, ও রুমে চলে গিয়েছিল আর এতক্ষণে হয়তো ঘুমিয়ে পড়েছে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো মিলি, কিন্তু আমি না। আজকে তোমার আর আমার মাঝে কোনো বাধা আসতে দেব না। ওই মেয়েটা আসার আগেই আমাকে আমার কাজ সেরে ফেলতে হবে। কি ভাবছো তুমি? কিছু না, চলো লেটস এনজয় দ্য পার্টি। চলো। তারপর ওরা সবার কাছে চলে এলো। নাইট ক্লাবের সব ছেলেমেয়েরা প্রচুর হই হুল্লোড় করে বিভিন্ন ভঙ্গিতে ড্যান্স করছে একসাথে। চারিদিকে লাল সবুজ নীল আলো আর জোরে জোরে ডিজে মিউজিক বাজছে। কেউ কেউ ওয়েটারের কাছে গিয়ে ড্রিঙ্ক করছে আর কেউ কেউ ড্যান্স করতে করতে ড্রিঙ্ক করছে। রাহুল আর মিলিও সবার মধ্যে ড্যান্স করতে লাগলো। এদিকে স্নেহা খুব চিন্তায় আছে মিলির জন্য। রাহুল আবার মিলিকে কিছু করবে না তো? স্নেহা ট্যাক্সি ড্রাইভারকে বলল, দাদা একটু জোরে গাড়ি চালান প্লিজ, আমাকে নাইট ক্লাব জলদি পৌঁছতে হবে। হ্যাঁ ম্যাডাম। বলেই গাড়ি একটু জোরে চালাতে লাগলো। রাহুল ওর ক্ষতি করার আগে যেভাবেই হোক পৌঁছতে হবে, না হলে মিলিও অন্যান্য মেয়েদের মতো রাহুলের শিকার হয়ে যাবে। এদিকে রাহুল মিলির সাথে ডান্স করছে। তখনই রাহুলের এক বন্ধু নাইট ক্লাবে ছিল। সে রাহুলকে একটা সুন্দরী বিউটিফুল মেয়ের সাথে দেখে মিলির দিকে বিশ্রী নজরে পা থেকে মাথা অবধি দেখতে লাগলো। মিলি এমনিতেই শর্ট ড্রেস পরে আছে, তাতে আরও বেশ আকর্ষণীয় লাগছে। রাহুলের বন্ধু লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে মিলির দিকে। তার নাম কায়রাব। সে একজন নোংরা ছেলে, এক প্রকার রাহুলের মতোই। কায়রাব রাহুলের দিকে তাকিয়ে রাহুলকে হাত দিয়ে ইশারা করে ডাকলো। রাহুল দেখতে পেয়ে মিলিকে বলল, মিলি, আমি 1 মিনিট আসছি। কোথায় যাচ্ছ? এখানেই। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমি এই গেলাম আর এই এলাম। তারপর রাহুল ভিড়ের মধ্য দিয়ে কায়রাবের কাছে চলে গেল। কিরে, ওই সুন্দরী মেয়েটাকে তোর গার্লফ্রেন্ড নাকি? আরে না, এ হলো মিলি, আমার নতুন শিকার। আজ একে নিয়ে ফুর্তি করতে এসেছি। অনেক দিন ধরে মেয়েটা আমাকে ঘুরিয়েই যাচ্ছে। বিয়ের পর নাকি সব হবে। ও তো জানেই না এই রাহুল বিয়ে টাইপের ছেলেই না। আমি শুধু মেয়েদেরকে ইউজ করি। আজকে ওকে এখানে ইউজ করতেই নিয়ে এসেছি। আরে তুই কি একা একাই নিবি? আমাকেও একটু দে, আমারও মেয়েটাকে ইউজ করার ইচ্ছা জেগেছে। ওকে আমিও চাই। কি চিজ তুই চুজ করেছিস রে ভাই। তুই চিন্তা করিস না, আমার পরেই তোর নাম্বার লাগবে। থ্যাংক ইউ রাহুল। এখনই কাজ শুরু করব। ড্রিঙ্কের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে ওকে খাইয়ে দেব, তারপর আমার হয়ে গেলে তোর নাম্বার।
দুজনেই বিশ্রীভাবে হেসে উঠল। এরপর রাহুল ওয়েটারের কাছে গিয়ে একটা ড্রিঙ্ক নিল, তারপর আড়ালে গিয়ে ড্রিঙ্কের মধ্যে নেশার ঔষধ মিশিয়ে দিল। এদিকে মিলি ড্যান্স করছে, ওর কোনো আন্দাজই নেই রাহুল কী করতে চলেছে। ও নিজের খুশিতে পার্টি এনজয় করছে, ও ভাবতেও পারছে না রাহুল গোপনে কী ষড়যন্ত্র করছে। রাহুল মিলির কাছে এসে বলল, মিলি বেবি, এই নাও ড্রিঙ্ক, খেয়ে নাও। রাহুল, আমি হার্ড ড্রিঙ্ক করি না। জানি তো, সেজন্যই তোমার জন্য স্পেশাল সফট ড্রিঙ্ক নিয়ে এসেছি। এবার চুপটি করে খেয়ে নাও তো। ঠিক আছে, দাও। এই নাও। বলে গ্লাস এগিয়ে দিল আর মিলি গ্লাস নিয়ে ড্রিঙ্ক খেতে লাগলো। রাহুল বাঁকা হেসে মনে মনে বলল, গুড বাই মিলি, আজ অনেক দিন পর আমার মনের ইচ্ছা পূরণ হবে। তোমাকে ইউজ করার ইচ্ছাটা আজ সফল হবে। তুমি জানোও না আমি ড্রিঙ্কে কি মিশিয়েছি। এবার তোমাকে তোমার বৌদি কেন, স্বয়ং গডও বাঁচাতে পারবে না আমার হাত থেকে। মিলি ড্রিঙ্কটা খতম করে রাহুলের হাতে গ্লাস দিল। রাহুল ওয়েটারের কাছে গ্লাসটা ফেরত দিয়ে আসলো। তখনই মিলির কেমন যেন মাথাটা বন বন করে ঘুরতে লাগলো। মিথি মাথায় হাত দিয়ে টলকে পড়ে যেতেই যাচ্ছিল, তখনই রাহুল এসে অভিনয় করে মিলিকে চেপে ধরল। কি হয়েছে তোমার মিলি বেবি? তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ রাহুল, ড্রিঙ্ক করার পর থেকে মাথাটা কেমন যেন ঘুরছে। তুমি আমাকে সত্যি সফট ড্রিঙ্ক দিয়েছিলে তো? হ্যাঁ বেবি, আমি তো তোমাকে সফট ড্রিঙ্কই দিয়েছিলাম। তাহলে আমার মাথাটা এভাবে ঘুরছে কেন? তুমি নিশ্চয়ই না খেয়েছিলে। না, আমি রাতে খেয়েছি। তাহলে তোমার এই পরিবেশে ভালো লাগছে না? চলো তোমাকে রেস্ট করতে নিয়ে যাই, চলো। বলেই রাহুল মিলিকে ধরে নাইট ক্লাবের ভেতরেই কয়েকটা রুমের দিকে নিয়ে যেতে লাগলো, আর তার মধ্যে একটা রুমে নিয়ে আসলো। রাহুল, এটা তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? এটা কোন জায়গা? এটা এই নাইট ক্লাবেরই একটা স্পেশাল রুম বেবি, তুমি এখানেই রেস্ট করবে। আজকের এই স্পেশাল রুমে যে আমরা স্পেশাল রাত কাটাবো বেবি। মানে? কিছু না বেবি, তুমি এখানে শুয়ে রেস্ট করো। বলেই মিলিকে বেডে শুয়ে দিল, আর তারপর রাহুল তার শার্টের বোতাম খুলতে লাগলো। এদিকে ট্যাক্সি এসে নাইট ক্লাবের সামনে এসে থামলো, আর স্নেহা তাড়াতাড়ি ট্যাক্সি থেকে বেরিয়ে ড্রাইভারের টাকা মিটিয়ে তাড়াতাড়ি নাইট ক্লাবের ভেতরে ঢুকে গেল। আর চারিদিকে মিলি আর রাহুলকে খুঁজতে লাগলো, কিন্তু এত ভিড় যে কোথাও দেখতে পাচ্ছে না। তবুও চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। মিলির তো এই নাইট ক্লাবেই আসার ছিল, তাহলে কোথায় গেল? আচ্ছা, ওরা অন্য কোনো ক্লাবে যায় নাই তো? আমার অন্য নাইট ক্লাবে খোঁজা উচিত। বলেই যেতেই যাচ্ছিল, তখন একজন ছেলের আওয়াজ স্নেহার কানে আসলো। সে এলো কায়রাব। কায়রাবের কথা শুনে স্নেহা দাঁড়িয়ে পড়ে কায়রাবের দিকে ঘুরে তাকালো। কায়রাব তার বন্ধু রমিতকে বলছে, আরে তুই জানিস রাহুল কি চিজ নিয়ে এসেছে? মেয়েটা খুব বিউটিফুল রে ভাই। মেয়েটাকে দেখেই আমার ওকে পাওয়ার ইচ্ছে জেগে উঠেছে। এই মিলিকে আমার চাই রে ভাই, হেব্বি দেখতে। তাই নাকি রে? রাহুল এসেছে এই ক্লাবে? জানতাম না তো। তা কোথায় ও? আর কোথায় ওই বিউটিফুল মেয়েটা? আর রাহুল কবে কলকাতায় আসলো? তা জানি না, তবে ও আমাকে ওর শেয়ার দেবে বলেছে। রাহুলের পরের নাম্বারই আমার, তারপর আমি করব। কি বলছিস? তোরা একাই করবি? আমাকেও একটু দিস। ঠিক আছে, রাহুলের হয়ে যাক, তারপর তোর কথা বলবো। তা বললি না তো, রাহুল আর ওই মেয়েটা কোথায়? রাহুলকে দেখলাম ওই মিলিকে নিয়ে নাইট ক্লাবের স্পেশাল রুমে যেতে, ওইদিকে। বলে আঙুল দিয়ে ইশারা করে দেখালো। স্নেহাও এতক্ষণ ওদের দিকে তাকিয়ে সব শুনছিল। আঙুল দিয়ে ইশারা করাটা স্নেহাও দেখলো, আর তারপরে স্নেহা দৌড়ে সেদিকে রুমের দিকে চলে আসলো। সেখানে 5টার মতো রুম আছে। সব রুম এক এক করে খুঁজতে লাগলো। 3টা রুম খোঁজা হয়ে গেছে, কিন্তু পায়নি। হঠাৎ 4 নম্বর রুমের কাছে আসতে মিলির আওয়াজ শুনতে পেল স্নেহা। মিলি বেহুশ অবস্থায় নেশাগ্রস্ত কণ্ঠে বলল, রাহুল, এসব তুমি কি করছো? কিছু না বেবি, তুমি আরাম করে ঘুমিয়ে পড়ো। মিলি এবার ধীরে ধীরে বেহুশ হয়ে গেল, আর রাহুল আবার মিলির ঘাড়ে মুখ গুছিয়ে দিল। স্নেহা বুঝে গেছে রাহুল আর মিলি এই রুমেই আছে, আর রাহুল মিলির সাথে খারাপ কাজ করার চেষ্টা করছে। স্নেহা প্রচণ্ড রেগে দরজা খুলে ভেতরে ঢুকলো। দরজা ভিড়ানো ছিল, তাই সহজেই ঢুকতে পারলো। আর রাহুল সবে মাত্র 5 মিনিট হয়েছে মিলিকে ইউজ করতে শুরু করেছে। তখনই স্নেহা রুমের মধ্যে ঢুকলো। রাহুল! স্নেহার আওয়াজ শুনে রাহুল মুখ তুলে পেছন ঘুরে স্নেহার দিকে তাকাতেই চমকে উঠেছে। রাহুলের শার্টের বোতাম খোলা দেখে স্নেহাও চমকে গেছে। স্নেহা জোরে তেড়ে এসে রাহুলের কলার চেপে ধরে রাহুলকে বেড থেকে নিচে নামিয়ে রাহুলের গালে ঠাস করে সজোরে থাপ্পড় মারল। তোমার সাহস কি করে হলো আমার ননদের সাথে এত বড় নোংরা কাজ করার চেষ্টা করার? আপনি এখানে কি করে এলেন?
আমি তোমার ওই নোংরা বন্ধুর সব কথা শুনে ফেলেছি, যাকে তুমি মিলির ভাগ দিতে চেয়েছিলে। তোমাদের এত সাহস, তোমরা মিলিকে নিয়ে সওদা করছো, ওর জীবন নষ্ট করতে চাইছো। বলে স্নেহা আবার জোরে রাহুলের গালে থাপ্পড় মারল। তারপর স্নেহা মিলির দিকে তাকিয়ে দেখলো মিলি বেঘরে শুয়ে আছে। স্নেহা এবার রাহুলের দিকে তাকিয়ে বলল, মিলি এভাবে শুয়ে আছে কেন? তুমি ওর সাথে কি করেছো? আমি কি করব? কিচ্ছু করিনি। ওর শরীর খারাপ হয়ে গিয়েছিল, তাই ওকে এখানে এনে শুইয়ে দিয়েছি। মিথ্যে বলো না, আমি নিজের চোখে দেখেছি তুমি মিলির সাথে নোংরামি করছিলে। সত্যি বলো, ও কেন এভাবে শুয়ে আছে? সত্যি জানতে চান? তাহলে শুনুন, আমি ওকে নেশা করিয়েছি, তাই ও এভাবে বেহুশ হয়ে আছে। কি? তুমি ওকে নেশা করিয়েছো? হ্যাঁ, আর ইউজও করেছিলাম, কিন্তু আপনি এসে সব নষ্ট করে দিলেন। রাস্কেল জানোয়ার, আমি তোমাকে আজ শেষ করে দিব, খুন করে ফেলবো তোমায় আমি। তোমার মতো নোংরা ছেলের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি একটা জঘন্য নিকৃষ্ট ছেলে। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। স্নেহা সজোরে আরেকবার রাহুলের গালে থাপ্পড় বসিয়ে দিল। এবার রাহুল খুব রেগে উঠেছে। এবার বুঝতে পেরেছো আমি কি করতে পারি? যদি আমি আমার বরকে তোমার সত্যিটা বলে দিই, তাহলে তুমি জানো না ও তোমার কি অবস্থা করবে। শুধুমাত্র মিলির জন্য আমি চুপ করে আছি, নাহলে আবিরকে আমি অনেক আগেই তোমার কথা জানিয়ে দিতাম। তোমার ব্যবস্থা তো আমি পরে করব, এখন। তারপর স্নেহা মিলিকে উঠিয়ে বেড থেকে নিচে নামিয়ে মিলির হাতে নিজের কাঁধে নিয়ে মিলিকে ধরে নিয়ে তাড়াতাড়ি যেতে যেতে দরজার কাছে আসতে হঠাৎ পেছন থেকে রাহুল ফুলদানি দিয়ে জোরে স্নেহার মাথায় মারল। স্নেহা মাথায় হাত দিয়ে পেছনে ঘুরে রাহুলের দিকে তাকালো। স্নেহার মাথায় খুব ব্যথা করছে। আপনি কি ভেবেছিলেন আমার মুখের খাবার কেড়ে নিয়ে এখান থেকে মিলিকে নিয়ে চলে যাবেন আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? না না, এত সোজা ছেলে তো এই রাহুল নয় বৌদি। এবার দেখবেন আমি কি করি। বলে রাহুল স্নেহার থেকে মিলিকে আলাদা করে স্নেহাকে বেডের উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। স্নেহা বেডে শুয়ে এখনো মাথায় হাত দিয়ে আছে। ওর মাথা থেকে খানিকটা রক্ত বের হচ্ছে। আর রাহুল মিলিকে ধরে নিয়ে মিলিকে ধাক্কা দিয়ে বেডের উপর শুয়ে দিল। মিলি স্নেহা থেকে কিছুটা কাছে শুয়ে আছে। রাহুল ফুলদানিটা বেডের উপর রেখে দিল। তারপর স্নেহাকে বলতে লাগলো, এবার আমি আপনার চোখের সামনে মিলিকে ইউজ করব, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। শুধু অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখবেন। বেচারি মিলির বৌদি। বলেই রাহুল হাহা করে বিশ্রীভাবে হাসতে লাগলো। না রাহুল, তুমি মিলির সাথে কিছু করবে না। আমি বলছি তুমি মিলির সাথে কিছু করবে না। ছটফট করুন, আরও ছটফট করুন। আপনাকে এভাবে ছটফট করতে দেখে মনের মধ্যে কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। একটা আলাদা শান্তি হচ্ছে। এতদিন আপনি বারবার আমার কাজে বাধা দিয়েছেন, বারবার মিলিকে আমার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু এবার আমি আপনার চোখের সামনেই মিলির সর্বনাশ করে দেব, আর আপনি শুধু শুয়ে শুয়ে তামাশা দেখবেন। না। স্নেহা এক হাত দিয়ে মাথা চেপে রেখে অন্য হাত দিয়ে রাহুলকে বাধা দেওয়ার জন্য হাত এগোতে লাগলো, কিন্তু উঠতে পারছে না মাথার ব্যথার জন্য। তাও স্নেহা চেষ্টা করে যাচ্ছে। রাহুল মিলির কাছে এগিয়ে এসে তার মুখ মিলির ঘাড়ের দিকে নিয়ে যেতে লাগলো। আর স্নেহা এসব দেখে শকড হয়ে গেছে। রাহুল তার মুখ মিলির ঘাড়ের কাছে নিয়ে আসলো, তারপর মিলির ঘাড়ে মুখ গুজে দিল। স্নেহা চমকে গেছে। স্নেহা ভাবছে কিভাবে মিলির সম্মান বাঁচাবে। তখনই স্নেহা বিছানায় ফুলদানি পড়ে থাকতে দেখলো, যেটা রাহুলই রেখেছিল। স্নেহা আস্তে আস্তে কষ্ট করে উঠে ফুলদানি হাতে নিল আর ফুলদানি দিয়ে রাহুলের মাথায় জোরে মারল। আচমকা আঘাত পেয়ে রাহুল বাধ্য হয়ে মিলিকে ছেড়ে দিল আর ব্যথায় চিৎকার করে উঠল। রাহুল মাথায় হাত দিয়ে পাশে শুয়ে পড়ল আর স্নেহা মিলির সামনে এসে মিলিকে বেড থেকে উঠিয়ে নিল। তখনই রাহুল স্নেহার হাত চেপে ধরল। স্নেহা জোর করে নিজের হাতের থেকে রাহুলের হাত ছাড়িয়ে নিল। তারপর রাহুলকে ধাক্কা মেরে বেডে শুয়ে দিল। তারপর মিলিকে আবার উঠিয়ে তুলে রাহুলকে বলল, এবার তুমি এখানেই পড়ে থাকো, আর পারলে মরে যাও, তাহলে আমাদের লাইফ থেকে একটা শত্রু শেষ হবে। কথাটা বলে স্নেহা মিলির হাত নিজের কাঁধে নিয়ে মিলিকে ধরে সেই রুম থেকে বেরিয়ে আসলো। আর রাহুল মাথার যন্ত্রণায় বেডেই পড়ে আছে। মিলি এখনো বেহুশ আছে, ও জানেও না কোন বিপদ থেকে বেঁচেছে। আর স্নেহার মাথায় অনেক ব্যথা আছে, তবুও স্নেহা অনেক কষ্ট করে মিলিকে ধরে নিয়ে যাচ্ছে। স্নেহা আর মিলি পার্টিতে এসে পৌঁছালো আর সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখনই রাহুলের বন্ধু কায়রাবদের যেতে দেখলো। সে বেশ অবাক হয়ে গেল। এটা তো মিলি, কিন্তু মিলির সাথে এটা কে? আর ওকে কোথায় নিয়ে যাচ্ছে রাহুল? কোথায় মিলি? তো এখন রাহুলের সাথে থাকা উচিত ছিল। কায়রা রমিতকে ডাকলো। রমিত আসলে রমিতকে ওদের দেখিয়ে বলল, রমিত, ওটা হলো মিলি। আরে সত্যি তো, এই মেয়েটাই তো সত্যি একটা বিউটিফুল। হ্যাঁ, কিন্তু ওর সাথে তো এখন রাহুলের থাকার কথা ছিল রুমে। রাহুল তো ওর সাথে ফুর্তি করবে, তারপর আমার নাম্বার ছিল, কিন্তু ওর সাথে এই মেয়েটা কে?
আর কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। আর রাহুল এখনো আসেনি কেন? চল তো গিয়ে দেখি। চল। এরপর ওরা সেই রুমে চলে আসলো। যে রুমে রাহুল আছে এসে দেখলো রাহুল বিছানায় মাথায় হাত দিয়ে যন্ত্রণায় কাটতে কাটতে শুয়ে আছে। রাহুলের মাথা দিয়ে কিছুটা রক্ত বের হয়ে গেছে। কায়রাব আর অরমিত দৌড়ে আসলো রাহুলের কাছে। রাহুল, তোর কি হয়েছে? তোর মাথায় রক্ত কেন? আগে তোল আমাকে। হ্যাঁ। তারপর কায়রাব আর রমিত মিলে রাহুলকে ধরে তুলে বিছানায় বসালো। এবার বল, কি করে হলো এসব? আর পার্টিতে দেখলাম মিলিকে একটা মেয়ে নিয়ে গেল। ওই মেয়েটা কে ছিল? ওটা মিলির বৌদি ছিল। ও আমার মাথায় মেরে মিলিকে নিয়ে চলে গেছে। কি বলছিস এসব? আমি ঠিক বলছি। আমি যতবার মিলিকে ইউজ করার চেষ্টা করেছি ততবার ওই স্নেহা এসে আমার কাজে বাধা দেয়। শিট, আমারও আর মিলিকে পাওয়া হলো না। এই সুন্দরী মেয়েটা হাতছাড়া হয়ে গেল। এবারও আমার হাত থেকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। এর বদলা আমি নিয়েই ছাড়বো। ওদের কাউকে আমি ছাড়বো না। ওর বৌদি কি ভেবেছে মিলিকে আমার হাত থেকে বাঁচাতে পারবে? আমি আজ পর্যন্ত যে মেয়েকে চেয়েছি তাকেই পেয়েছি। মিলিকেও আমি পেয়েই ছাড়বো। এদিকে স্নেহা মিলিকে নিয়ে নাইট ক্লাব থেকে বাইরে এসে নিজেদের বাড়ির গাড়িতে উঠল। মিলিকে ওর পাশে বসালো। তারপর স্নেহা ড্রাইভারকে বলল বাড়িতে নিয়ে যেতে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে ড্রাইভ করে কিছুক্ষণের মধ্যেই চৌধুরী বেনশন এসে পৌঁছালো। তারপর স্নেহা মিলিকে নিয়ে গাড়ি থেকে বের হয়ে বাড়ির মধ্যে ঢুকলো। তারপর সিঁড়ি দিয়ে উঠে মিলিকে ওর রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। মিলির কোনো হুঁশ নেই। তারপর স্নেহা মিলির কাবার থেকে কুর্তি পাজামা বের করে মিলির ড্রেস চেঞ্জ করে দিল। আর তারপরে মিলির রুম থেকে বেরিয়ে এসে ভাবলো তার মাথায় বরফ দেওয়া উচিত, কারণ মাথা থেকে রক্ত বের হচ্ছে। তাই স্নেহা নিচে গিয়ে কিচেনে গিয়ে ফ্রিজ থেকে বরফ বের করলো। তারপর ড্রয়িং রুমে এসে সোফায় বসে অনেকক্ষণ ধরে মাথায় বরফ দিল। তারপর রক্ত বন্ধ হলে উপরে গিয়ে নিচের রুমে গেল। গিয়ে দেখলো আবির তখনও ঘুমিয়ে আছে। স্নেহা যে এতক্ষণ বাড়ি ছিল না আবির তা জানেই না। স্নেহা টাওয়াল দিয়ে মাথা মুছে নিল। তারপর স্নেহা ভাবলো একটু মাথায় ডেটল দিয়ে দেওয়া উচিত, তাহলে আর কোনো প্রবলেম হবে না। স্নেহা ভ্যানিটি ব্যাগটা কাবাটের ভেতরে রেখে দিয়ে এসে ফার্স্ট এড বক্স থেকে তুলা আর ডেটল বের করে বিছানায় বসে তুলার সাথে ডেটল লাগিয়ে মাথার পেছনের কাটা জায়গায় দিতে লাগলো। ও ব্যথায় ও শব্দ করে উঠলো আর ভয়ে ভয়ে আবিরের দিকে তাকাতে লাগলো। আবির ওপাশ ফিরে শুয়েছিল যেন আবির জেগে না যায়। স্নেহা কিছুক্ষণ মাথার পেছনে ডেটল লাগানোর পরে ফার্স্ট এড বক্স রেখে এসে বেডে ঘুমিয়ে পড়ল। সকালে মিলির ঘুম ভেঙে গেল। মিলি তার হুঁশে ফিরে এসে আস্তে আস্তে চোখ খুলল। তারপর নিজেকে তার রুমে আবিষ্কার করলো। মিলি অবাক হয়ে উঠে বসলো। ওর মাথায় যন্ত্রণা করছে। মিলি কপালে হাত দিল। উফ, মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমি এখানে কি করে আসলাম? আমি তো কাল পার্টিতে ছিলাম। তাহলে আমাকে এখানে কে নিয়ে আসলো? আর আমার জামাই বা চেঞ্জ করলো কে? তখনই মিলির রুমে স্নেহা প্রবেশ করলো। মিলিকে উঠে বসে থাকতে দেখে খুব খুশি হলো আর মিলির কাছে এগিয়ে আসলো। মিলি, তুমি উঠে পড়েছো? তুমি এখানে? হ্যাঁ, আমি তো এখানে আসবো। আমি তো তোমাকে কাল রাতে নাইট ক্লাব থেকে এখানে নিয়ে এসেছি। তুমি? আমার কিচ্ছু মনে পড়ছে না। কি হয়েছিল? তোমার কিছু মনে নেই? না, কিচ্ছু মনে নেই। কাল রাহুল তোমার সাথে কি করতে চেয়েছিল তোমার কিছুই মনে নেই? মানে কি করতে চেয়েছিল রাহুল? কাল রাতে রাহুল তোমার নেশার সুযোগ নিয়ে তোমাকে নাইট ক্লাবের একটা রুমে নিয়ে গিয়ে তোমার ফায়দা ওঠানোর চেষ্টা করেছিল, তোমাকে ইউজ করার জন্য। এসব কি বলছো তুমি? রাহুল এরকম নোংরা কাজ করতেই পারে না। করা তো দূরের কথা, ও কোনো মেয়ের সাথে এরকম করার কথা ভাবতেই পারে না। সেটা তুমি মনে করো, কিন্তু আসলে সেরকম নয়। তুমি রাহুলকে যা ভাবো ও সেরকমও নয়। ও একটা ফালতু আর নোংরা টাইপের ছেলে। ও কাল তোমাকে কোনো ড্রিঙ্ক খেতে দিয়েছিল, তাই না? আর ওই ড্রিঙ্ক খেয়ে তোমার কি শরীর খারাপ করেছিল? হ্যাঁ। ওই রাহুল তোমার ড্রিঙ্কে নেশার ঔষধ মিশিয়েছিল, আর তাতেই তুমি ড্রাঙ্ক হয়ে গিয়েছিলে। আর তারপরও তোমাকে রুমে নিয়ে গিয়ে তোমার সর্বনাশ করার চেষ্টা করছিল। আমি যদি ঠিক সময় মতো ওখানে না পৌঁছাতাম তাহলে হয়তো ও তোমার ক্ষতি করে ফেলতো। চুপ করো তুমি। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি এসব কিছু বিশ্বাসই করি না। রাহুল এরকম খারাপ কাজ করতেই পারে না। তুমি সব মিথ্যে কথা বলছো। তুমি বানিয়ে বানিয়ে নাটক করছো আমাকে আর রাহুলকে আলাদা করার জন্য। আমি জানি রাহুল কিছুই করেনি। মিলি, তুমি কতদিন নিজের চোখ বন্ধ করে রাখবে? এবার চোখটা খোলো আর সত্যিটা দেখার চেষ্টা করো। তুমি রাহুলকে যত ভালো ভাবো ও তেমনটাও নয়। ও তোমাকে ধোঁকা দিচ্ছে। তুমি বাকি মেয়েদের মতো রাহুলের চেহারায় পাগল হয়ে থেকো না, না হলে খুব কষ্ট পাবে। রাহুল তোমার সামনে যেমনটা দেখায় ও তেমন নয়। তুমি সময় থাকতে সত্যিটা বোঝার চেষ্টা করো। আর তোমার বিশ্বাস না হলে
এই দেখো, ও আমার মাথায় ফুলদানি দিয়ে মেরেছে। মিলি দেখলো স্নেহার মাথায় আঘাতের দাগ আছে, ফুলদানি দিয়ে মারার আঘাতের চিহ্ন। তারপর স্নেহা মিলির দিকে ঘুরে তাকিয়ে বলল, আমি যখন তোমাকে বাঁচিয়ে বেরিয়ে আসলাম তখন রাহুল আমার মাথায় মেরেছিল, আর তারপর আমার চোখের সামনেই তোমার সর্বনাশ করতে চেয়েছিল, কিন্তু আমি ওর মাথাতেই ফুলদানি দিয়ে মেরে ওখান থেকে তোমাকে নিয়ে পালিয়ে আসি। তোমার বিশ্বাস না হলে তুমি রাহুলের ফার্ম হাউসে যাও, গিয়ে দেখো ওর মাথাতেও আঘাতের চিহ্ন। মিলি এসব শুনে শকড হয়ে গেছে। ঠিক আছে, যাব, ফ্রেশ হয়ে আসছি। বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর টাওয়াল দিয়ে মুখ মুছে বাইরে এসে স্নেহাকে বলে, যাচ্ছি আমি। তারপর মিলি চলে গেল। আর কিছুক্ষণের মধ্যে রাহুলের ফার্ম হাউসে এসে কলিং বেল বাজলো। রাহুল এসে দরজা খুলে দিল আর মিলিকে দেখে বলল, মিলি, তুমি এত সাত সকালে? রাহুল, তুমি পেছনে ঘোরো। কেন? পেছনে ঘুরো বলছি। আচ্ছা, ঠিক আছো? বলেই পেছনে ঘুরলো আর মিলি দেখলো রাহুলের মাথায় আঘাতের চিহ্ন। তার মানে বৌদি ঠিক বলেছিল? এই কথা শুনে রাহুল চমকে যায় আর মিলির দিকে ঘুরে তাকায় আর বলে, মানে কি বলেছে তোমার বৌদি? বৌদি বলেছে তুমি কাল নাইট ক্লাবে আমার সাথে আমাকে নেশা করিয়ে আমার সর্বনাশ করার চেষ্টা করেছো, আর বৌদি এসে আমাকে বাঁচায়। তখন তুমি বৌদির মাথায় ফুলদানি দিয়ে মেরে বৌদির সামনে আমার সর্বনাশ করতে চেয়েছিল। তখন বৌদি তোমার মাথায় ফুলদানি দিয়ে মেরে আমাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। সিরিয়াসলি? তোমার বৌদি এসব নাটক করলো আর তুমিও ওর কথায় সব বিশ্বাস করে নিলে? তাহলে তোমার মাথায় আঘাত লাগলো কি করে? আরে এটা কালকে আমি ওয়াশরুমে স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম, তাই মাথায় জোরে চোট পেয়েছিলাম, এটা তারই চিহ্ন। কি? তাহলে বৌদি কিভাবে জানলো তুমি মাথায় চোট পেয়েছো? তোমার বৌদি খুব চালাক, হয়তো আমার উপরে নজর রেখেছিল, তাই জানতে পেরেছে। আর তারপর নিজের মাথায় কোনোভাবে নিজেই আঘাত করে তোমাকে অভিনয় করে আমার সম্পর্কে মিথ্যা কাহিনী শুনিয়েছে, আর তুমি তাতেই বিশ্বাস করে নিয়েছো। আমার প্রতি কি তোমার কোনো একটুও বিশ্বাস নেই? সরি রাহুল, আমি বৌদির কথা শুনে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইটস ওকে। কিন্তু আমি বাড়িতে কি করে এলাম পার্টি থেকে? আমার এইটুকু মনে আছে তুমি আমাকে রেস্ট করার জন্য একটা রুমে নিয়ে গিয়েছিলে, তারপরে বিছানায় শুইয়ে দিলে, কিন্তু তারপরে ঘটনা আমার কিছুই মনে নেই। আমি বলছি তোমাকে, আসলে কালকে যখন তোমাকে রুমে নিয়ে শুইয়ে দিয়েছিলাম, তারপর জানি না কোথা থেকে তোমার বৌদি এসে আমাকে মারতে শুরু করলো। তারপর বলল, রাহুল তুমি শুধু আমার, আমি তোমাকে মিলির সাথে সহ্য করতে পারি না। আমি তোমার বৌদিকে কতবার বললাম আমি শুধু মিলিকে ভালোবাসি, কিন্তু তোমার বৌদি কিছুই শুনলো না। উনি রেগে তোমাকে জোর করে টানতে টানতে নিয়ে গেল। ওর সাহস কি করে হলো এটা করার? মিলি, তোমার বৌদি মনে হয় আমাদের দুজনকে আলাদা করেই ছাড়বে, আমাদের কোনোদিনও এক হতে দেবে না। ওর ক্ষমতা নেই আমাদের আলাদা করবে। বৌদি যাই করুক আমাদের কিছুতেই আলাদা করতে পারবে না। মিলি, তুমি কি আমাকে তোমার বৌদির ফোন নাম্বার দিতে পারবে প্লিজ? কেন, কি দরকার ওর ফোন নাম্বারের? আমি তোমার বৌদিকে বোঝাতে চাই পার্সোনালি, আমি একটু বুঝিয়ে বলতে চাই ওনাকে, উনি যেন আমাদের মাঝখানের থেকে সরে যায়। প্লিজ একটু নাম্বারটা দাও প্লিজ। ঠিক আছে। তারপর মিলি স্নেহার ফোন নাম্বার বলতে লাগলো আর রাহুল স্নেহার ফোন নাম্বার নিজের ফোনে সেভ করলো। ঠিক আছে মিলি, তুমি আবার বাড়িতে যাও। হ্যাঁ। তারপর মিলি চলে গেল আর রাহুল দরজা বন্ধ করে ভেতরে চলে আসলো। কিছুক্ষণ পর মিলি বাড়িতে ফিরলো আর স্নেহার ড্রয়িং রুমের জন্য ওয়েট করছিল। মিলি আসতে স্নেহা ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হলো মিলি, তুমি দেখছো তো রাহুলের মাথার আঘাত? হ্যাঁ দেখেছি, আর জেনেছিও কিভাবে আঘাত লেগেছে, আর তুমি কি করেছো সেটাও জেনে গেছি। মানে? রাহুল আমাকে সব বলেছে। তুমি কাল নাইট ক্লাবে গিয়ে ওই রুমে গিয়ে রাহুলকে মেরেছো, তারপর বলেছো রাহুল শুধুই তোমার, আর তারপর আমাকে টানতে টানতে ওখান থেকে বাড়িতে নিয়ে এসেছো। আর রাহুলের মাথায় আঘাত ফুলদানির জন্য হয়নি, ও ওয়াশরুমে স্লিপ করে পড়ে গিয়েছিল তাই হয়েছে। আর সেটা তুমি কোনোভাবে জানতে পেরে আমাকে মিথ্যে গল্প শুনিয়েছো যাতে আমি রাহুলকে ভুল বুঝি। আর তুমি হয়তো নিজেও নিজের মাথায় আঘাত করেছো তোমার কথাটা বিশ্বাস করানোর জন্য। আমি বোকা, কিছুক্ষণের জন্য হলেও আমি তোমার কথা বিশ্বাস করে নিয়েছিলাম। মিলি, রাহুল এসব মিথ্যা কথা বলেছে, আমি যা বলেছি সেটাই সত্যি। ওই ছেলেটা আবার নাটক করে তোমার ব্রেন ওয়াশ করেছে। রাহুল খুব চালাক, আমি যখনই ওর সত্যি সামনে আনার চেষ্টা করি তখনই ও কিছু না কিছু করে খেলাটা ঘুরিয়ে দেয়। ও তোমাকে বারবার এইভাবেই বোকা বানাচ্ছে। আর আমি তোমার কথা ভুলছি না, আমি আমার রুমে যাচ্ছি বলেই চলে গেলাম। মিলি শোনো। মিলি হন হন করে উপরে গিয়ে তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর দুপুর নাগাদ। কি হয়েছে তোমার? কাল থেকে দেখছি তুমি কেমন অন্যরকম হয়ে আছো। না, কিছু হয়নি তো কাকা। স্নেহা সিঁড়ি দিয়ে নেমে এসে দেখে নিচে মিলি আর আরমান চৌধুরী কথা বলছে। স্নেহা সিঁড়ির কাছে দাঁড়িয়ে পড়ে।
কি হয়েছে বলো আমাকে। কাকা, মিলি বাবাকে কি বলে দেবে? এমনি বাবা আমাকে পছন্দ করে না, তারপর যদি রাহুলের সাথে আমার ব্যাপারে মিথ্যে রিলেশনের কথা বলে দেয়, তাহলে বাবা আমাকে কোনো দিনই বৌমা হিসেবে মেনে নেবে না, আমাকে ঘৃণা করবে। আরমান মিলির কথা শোনার অপেক্ষায় আছে। কিছু না কাকা, আমার একটা পার্সোনাল প্রবলেম হয়েছিল তাই। মিলি যেতে যাবে। কোথায় যাচ্ছ? আমি বাইরে যাচ্ছি কাকা। মিলি বাইরে চলে যায়। স্নেহাও খুশি হয়। স্নেহা সিঁড়ি দিয়ে উঠে উপরে চলে যায়। স্নেহা করিডোর দিয়ে হাঁটছিল, তখনই ফোনে একটা ফোন আসলো। স্নেহা ফোন রিসিভ করলো। হ্যালো, কে? হ্যালো, আমি। কে আপনি? আমাকে চিনতে পারছেন না বৌদি? গলাটা কেমন চেনা চেনা লাগছে। আমি রাহুল, এবার চিনতে পেরেছেন? তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে? মিলি আমাকে আপনার নাম্বার দিয়েছে। আসলে আমি মিলির থেকে চেয়েছি তো তাই। তুমি কেন আমাকে ফোন করেছো? তোমার সাহস কি করে হলো আমাকে ফোন করার? আরে এত হাইপার হচ্ছেন কেন? শান্ত হন। আর কেমন লাগছে আরো একবার আমার কাছে হাঁটতে? আর আমি হারিনি, হেরেছো তুমি। কত বড় প্ল্যান করেছিলে মিলিকে ইউজ করার জন্য, কিন্তু আমি এসে তোমার প্ল্যানে জল ঢেলে দিলাম। সো স্যাড না? তোমার মুখের খাবার আমি তোমার থেকে কেড়ে নিয়ে চলে গেলাম, আর তুমি কিচ্ছু করতে পারলে না। হ্যাঁ, তখন আমি হেরে গেছি, কিন্তু এখন জিতে গেছি। আপনি আমার সত্যিটা মিলির সামনে প্রমাণ করতে চেয়েছিলেন, কিন্তু আফসোস আপনার এই চেষ্টাও আমি ব্যর্থ করে দিলাম। আপনি যদি বুনো ওল হন তাহলে আমি বাঘার তেঁতুল। আপনি কোনোভাবেই মিলির সামনে আমার সত্যি ফাঁস করতে পারবেন না। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স মোটেও ভালো না। তোমার এই ওভার কনফিডেন্সই তোমার সর্বনাশের কারণ হবে। এমন চাল চালবো যে তুমি মুখ থুবড়ে পড়বে আর উঠে দাঁড়ানোর ক্ষমতাও থাকবে না। সেও শুন, দেখা যাবে। ওকে। তারপর স্নেহা ফোন কেটে দিল। তখনই স্নেহার পেছন থেকে কেউ কাঁধে হাত দিল। স্নেহা চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে। ও তুমি? আমি তো চমকেই গিয়েছিলাম, এভাবে কেউ পেছন থেকে কাঁধে হাত রাখে? তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? আর কি যেন চাল চালার কথা বলছিলে? হ্যাঁ, ওই আসলে আমি আমার এক বান্ধবীর সাথে কথা বলছিলাম, মজা করে চালচলার কথা বলছিলাম। ও চলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? রুমে চলো। হ্যাঁ চলো। তারপর ওরা রুমে চলে গেল। আবির চেয়েছিল স্নেহার সাথে কথা বলবে না, চুপচাপ হয়ে থাকবে, কিন্তু কথা না বলে কোনো সমাধান হবে না, সেটাও ভালোই বুঝতে পেরেছে। তাই আবার সব অভিযোগ অভিমান ভুলে দুজনে আবার কথা বলা শুরু করছে। রাতে স্নেহা খাবার নিয়ে এসে ডাইনিং টেবিলে সবার প্লেটে খাবার সার্ভ করতে লাগলো, কিন্তু মিলির প্লেটে খাবার দেওয়ার সময় মিলি উঠে চলে যেতে লাগলো। তখন স্নেহা বলে উঠল, মিলি তুমি চলে যাচ্ছ কেন? না খেয়ে কোথাও যেও না। হ্যাঁ মিলি, তুই হঠাৎ চলে যাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আমার কিছুই হয়নি, আমার এখন খেতে ভালো লাগছে না, আমি এখন কিছু খাবো না। তুমি সারাদিন কিছু খাওনি মিলি, প্লিজ খেয়ে নাও। বললাম না কিছু খাবো না। কেন, কি হয়েছে মিলি তোমার? কেন কিছু খাবে না? আমার কিচ্ছু হয়নি কাকা, তুমি চিন্তা করো না। কিছু তো একটা হয়েছে তোর মিলি, কি হয়েছে বল আমাকে। কতবার বলতে হয় আমার কিছু ভালো লাগছে না খেতে, আমি পরে খাবো। মা, তুমি আমার জন্য পরে রুমের খাবার নিয়ে এসো তো। ঠিক আছে। কিছু খেতে চাইছে না। মিলি রুমের দিকে যেতে যাবে, তখনই টেবিলের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে যাচ্ছিল। তখনই স্নেহা এসে মিলিকে ধরে ফেললো। মিলি একটু সাবধানে যাবে তো। পড়ে গেলে পড়ে যেতাম, তোমার ধরার কোনো দরকার ছিল না। মিলি, তুই তোর বৌদির সাথে এইভাবে কথা বলছিস কেন? আমি কার সাথে কি করে কথা বলবো সেটা তুই আমাকে বলে দিবি না দাদা ভাই। বলেই মিলি চলে গেল। স্নেহা, তোমার সাথে কি মিলির ঝগড়া হয়েছে? এই মেয়েটা নিশ্চয়ই মিলিকে কিছু বলেছে। না বাবা, আমি মিলিকে কিছু বলিনি। তাহলে মিলি তোমার সাথে এভাবে কথা বললো কেন? জানি না এভাবে কেন কথা বললো। আচ্ছা এখন কথা ছেড়ে তোমরা এখন খেয়ে নাও, আমি খাবার দিচ্ছি। বলে স্নেহা পাপিয়া চৌধুরীকে খাবার সার্ভ করলো। তারপর মঞ্জুলিকার প্লেটে খাবার দিয়ে দিল। আচ্ছা স্নেহা, তোমার সাথে কি মিলির সত্যি কি কোনো ঝামেলা হয়নি? না বললাম তো, কোনো ঝামেলা হয়নি। তুমি চুপচাপ খাও তো মঞ্জুলিকা। স্নেহা, তুমি আমাকে একটু চিকেন দাও। ঠিক আছে। বলে আবিরের কাছে এসে আবিরের প্লেটে চিকেন দিয়ে দিল। এবার তুমিও খেতে বসো স্নেহা। না, আমি একটু পরে খাবো, আমার এখন খেতে ভালো লাগছে না। খেতেই হবে তোমাকে, আমি বলেছি তাই খাবে। ঠিক আছে, খাবার খাচ্ছি। বলেই চেয়ারে বসে পড়ল। আবির স্নেহার প্লেটে ভাত আর চিকেন দিয়ে দিল, আর স্নেহাও খেতে শুরু করলো। স্নেহা খেতে খেতে মনে মনে ঠিক করলো রাহুলের ফার্ম হাউসে যাবে লুকিয়ে প্রুফ জোগাড়ের জন্য।
কিছুক্ষণ পরে স্নেহা খাওয়া শেষ করে রুমে এসে আয়নার সামনে চিরুনি দিয়ে নিজের চুল আছড়ে তৈরি হতে লাগলো রাহুলের ফার্ম হাউসে যাওয়ার জন্য। তখনই আবির পেছন থেকে স্নেহাকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল, তুমি এই সময় কোথায় বের হচ্ছ সুইট হার্ট? আমার একটা কাজ আছে তাই বের হচ্ছি। আবির স্নেহার ঘাড়ে একটা কিস করে বলল, কি কাজ আছে? সেটা এসে বলছি। আগে বলো, তারপর যেতে দেব। বলছি তো, এসে বলবো। এখন আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও প্লিজ। বলে স্নেহা যেই যেতে যাবে তখনই আবির স্নেহার হাত চেপে ধরল। না বললাম না, কোথাও যেতে দিব না। এখন তোমাকে খুব আদর করব। বলে স্নেহার হাত ধরে টান দিয়ে স্নেহাকে নিচের বুকে এনে ফেলল। প্লিজ সোনা, আমার ছাড়ো, এখন আমাকে যেতেই হবে, কাজটা খুব জরুরি। তাহলে আমাকেও সাথে নিয়ে চলো। না, এখন তোমাকে সাথে নিয়ে যাওয়া যাবে না। তাহলে আমিও তোমাকে যেতে দিব না। বলে স্নেহাকে কোলে তুলে নিল। কি করছো? ছাড়ো, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ছাড়ো বলছি। বাড়াবাড়ি তো করতে চাই তোমার সাথে। বলেই আবির স্নেহাকে বিছানায় শুয়ে দিল। তারপর স্নেহাকে বুকের সাথে শক্ত করে দুহাত দিয়ে চেপে ধরল। ছাড়ো প্লিজ, আমাকে যেতেই হবে। তোমাকে বুকের সাথে চেপে ধরে রেখেছি, এবার তুমি কোথাও যেতে পারবে না আমাকে ছেড়ে। আমি তো তোমার বুকেই থাকতে চাই, কিন্তু এখন আমাকে যেতে হবে। বলে স্নেহা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তারপর স্নেহার গালে স্লাইড করতে লাগলো। আর কিছুক্ষণ পর স্নেহার নাকের ডগায় একটা কিস করলো। স্নেহাকে পুরোপুরি নিজের সাথে মিশিয়ে নিল। একবার তুমি ঘুমিয়ে পড়ো, তারপর আমি যাব। কিছুক্ষণ পর আবির ঘুমিয়ে পড়তেই স্নেহা আস্তে আস্তে আবিরকে ছেড়ে বিছানা থেকে উঠে পড়ল। তারপর আবিরের হাতে একটা বালিশ ধরিয়ে দিল আর বলল, তুমি এবার এই বালিশকে জড়িয়ে ধরে রোম্যান্স করো, আর আমি যাচ্ছি রাহুল আর হানসিকার রোম্যান্স ভিডিও করতে। বলে স্নেহা টেবিল থেকে মোবাইলটা হাতে নিয়ে পা টিপে টিপে কাবার্ড খুলে ভ্যানিটি ব্যাগ থেকে নিজের টাকা নিল ট্যাক্সি ভাড়া দেওয়ার জন্য, কারণ ওখানে এত রাতে বাড়ির গাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না। তারপর স্নেহা আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে গেল আর দরজাটা আস্তে করে লাগিয়ে দিল যাতে আওয়াজ না হয়। স্নেহা রাস্তায় এসে ট্যাক্সি করে রাহুলের ফার্ম হাউসের সামনে চলে আসলো। আর ফার্ম হাউসে পৌঁছানোর কিছুক্ষণ পর দুজন মেয়েকে গাড়ি থেকে নামতে দেখলো। তারা হলো হানসিকা আর মিশকা। স্নেহা ওদের দেখে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। এই হানসিকার সাথে আরেকটা মেয়েকে আসছে রাহুলের ফার্ম হাউসে। মিশকা হানসিকাকে রাহুলের ফার্ম হাউসের সামনে যেতে যেতে বলল, আমার তো আর তর্স হচ্ছে না রাহুল বেবিকে কাছে পাওয়ার জন্য। হানসিকা, তুমি যখন বললে রাহুল বেবি আমাকে ডেকেছে, তখন তো আমি খুশিতে লাফিয়ে উঠেছিলাম। ইয়েস রাহুল বেবি, তো তোমার সাথে ফুর্তি করার জন্য তো কালকে সকালে আমাকে বলেছিলে আজ রাতে তোমাকে নিয়ে আসতে মিশকা। আজ রাতে রাহুল বেবির সাথে আমরা দুজন খুব মজা করব। ইয়েস, তাড়াতাড়ি চলো, আমি আর রাহুল বেবির থেকে দূরে থাকতে পারছি না। এই তো আমরা দরজার সামনে পৌঁছে গেছি। বলেই কলিং বেল বাজিয়ে দিল। রাহুল এসে দরজা খুলে দিল। মিশকা উত্তেজিত হয়ে রাহুলকে বলল, রাহুল বেবি দেখো, আমি এসে গেছি, তোমার মিশকা বেবি। হ্যাঁ রাহুল বেবি, তুমি বলেছিলে না আজ রাতে মিশকাকে নিয়ে আসতে, দেখো মিশকাকে নিয়ে এসেছি। তোমরা ভেতরে আসো। মিশকা আর হানসিকা ভেতরে ঢুকে গেল আর রাহুল বাইরের দিকটা একবার তাকে দরজাটা আটকে দিল। এদিকে স্নেহা গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো আর দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজাটা ভেতর থেকে আটকানো ছিল। ফার্ম হাউসের দরজা তো আটকানো আছে, তাহলে ভেতরে ঢুকবো কি করে? যে করেই হোক ভেতরে ঢুকতেই হবে। কথাটা বলে স্নেহা আশেপাশে দেখতে লাগলো কোথাও কোনো ঢোকার জায়গা আছে কিনা। হঠাৎ পেছনের দিকে একটা জানলা খোলা দেখতে পেল। স্নেহা আর জানলা দিয়ে ভেতরে ঢুকে গেল। অন্যদিকে হানসিকা আর মিশকা হঠাৎ রাহুলের হাতের দিকে খেয়াল করলো। রাহুল বেবি, তোমার হাত কাটলো কি করে? হ্যাঁ রাহুল বেবি, তোমার তো হাত অনেকটা কেটে গেছে, কিভাবে কাটলো? কিচেনে কাজ করতে গিয়ে নিশ্চয়ই। তুমি তো কাজ করার জন্য একটা সার্ভেন্ট রেখে দিতে পারতে বেবি। আমার হাত কিচেনে, কাজ করার জন্য কাটেনি। এদিকে স্নেহা ভেতরে ঢুকে রাহুলকে খুঁজতে লাগলো আর ড্রয়িং রুমে এসে ওদের তিনজনকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে একটা পর্দার পিছনে লুকিয়ে পড়ল। তাহলে কিভাবে হাত কাটলো তোমার বেবি? তাড়াতাড়ি বলো, আমরা যে সব শুনতে চাই। এসব কিছু হয়েছে মিলি বৌদির স্নেহার জন্য। মানে মিলি বৌদি কি করেছে যে তুমি নিজের হাত কেটে ফেলেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিলিকে আর মিলির বৌদিই বা কে? মিলি হচ্ছে রাহুল বেবির একজন দেওয়ানি। রাহুল বেবি অনেক দিন ধরে ওই মেয়েটার পেছনে পড়ে আছে, কিন্তু কিছুতেই মিলিকে ইউজ করতে পারছে না। আমার মতো একটা মেয়ে থাকতে রাহুল বেবি তুমি এতদিন ধরে এই সামান্য একটা মেয়ের পেছনে পড়ে আছো?
তুমি ওকে ছেড়ে দাও তো, আমি তো আছি। শাট আপ মিশকা। এই রাহুল কখনো হার মানতে শেখেনি। আমার থেকে কোনো মেয়ে আজ পর্যন্ত বাঁচতে পারেনি, আর মিলিও বাঁচতে পারবে না। আমি মিলিকে ইউজ করেই ছাড়বো। রাহুল বেবি ঠিক বলেছ, মিলি ইউজ হওয়া উচিত। স্নেহা পর্দার আড়াল থেকে মনে মনে বলল, রাহুল, আমি তোমাকে মিলিকে ইউজ করার সুযোগ দিলে তো ইউজ করবে। আজকেই তোমার পর্দা ফাঁস করে দিব। কথাটা মনে মনে বলে মোবাইল হাতে নিয়ে ভিডিও রেকর্ড করতে লাগলো। আমি মিলিকে ইউজ করে জাস্ট ছুঁড়ে ফেলে দেব। মিলির ন্যাকামি আমি আর সহ্য করতে পারি না। তাই বলে কি বিয়ের পর সব কিছু হয়ে বিয়ে মাই ফুড। আমি মিলিকে ইউজ করে জাস্ট ছুঁড়ে ফেলে দিব। সেটা ঠিক আছে, আগে বলো তো তোমার হাতে কি করে কাটলো? মিলি বৌদি কি এমন কিছু করেছে যে তুমি নিজের হাত কেটে ফেললে? মিলির বৌদি আমার মুখোশ খোলার চেষ্টা করেছে গুন্ডাদের দিয়ে। মানে ওই স্নেহা আমাকে গুন্ডাদের দিয়ে মার খাইয়েছে, আর আমি যাতে ভয় পেয়ে পালিয়ে যাই, আর এতে আমি যে মিলিকে ভালোবাসি না, শুধু ইউজ করতে চাই, এটা প্রমাণ হয়ে যায়। তাহলে কি তুমি মিলির কাছে ধরা পড়ে গেছো? না বেবি, এই রাহুলকে ধরা এতটাও সহজ নয়। ওই স্নেহা জানে না উনি চলে ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। আমি পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছি। কিভাবে? নিজের হাত কেটে মিথ্যা ভালোবাসার নাটক করে ওই বোকা মিলি আর মিথ্যা নাটককে ভালোবাসা মনে করেছে। স্নেহা ভিডিও রেকর্ড করছে। সত্যি রাহুল বেবি, তুমি মেয়েদের ভালোই বোকা বানাতে পারো। এটা তো আমার বাঁ হাতের খেল মিশকা বেবি। আমি কত মেয়ের সাথে এমন করেছি সেটা গুণেও শেষ করা যাবে না। কিন্তু আমার মনে হয় মিলি বৌদি কিন্তু চুপ করে বসে থাকবে না, উনি কিছু না কিছুই করার চেষ্টা করবেই মিলিকে বাঁচানোর জন্য। উনি যতই চেষ্টা করুক, আমার হাত থেকে মিলিকে বাঁচাতে পারবে না। হ্যাঁ রাহুল বেবি, আজ আমি যখন এই ভিডিও মিলিকে দেখাবো, তখন তুমি আর মিলিকে ইউজ করার জন্য বাইরে থাকতে পারবে না রাহুল। এখন এসব কথা ছেড়ে চলো আমরা যেটা করতে এসেছি। ইয়েস, আমার বেডরুমে চলো তোমরা। রাহুল মিশকার হানসিকাকে নিয়ে নিজের বেডরুমে চলে গেল। আর কিছুক্ষণ পর ওরা তিনজন ড্রিঙ্ক করলো। এসব স্নেহা দরজার পাশে দাঁড়িয়ে ভিডিও করতে লাগলো। তারপর স্নেহা একটু পরে ভিডিও করা শেষ করে রাহুলের ফার্ম হাউস থেকে বেরিয়ে আসলো। আর বাড়িতে এসে স্নেহা মিলির দরজায় ধাক্কা দিতে লাগলো। মিলি প্রচণ্ড বিরক্তির সাথে বলল, এত রাতে কে দরজা ধাক্কা দিচ্ছে? মিলি দরজা খুলে স্নেহাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড রেগে গেল। বৌদি, তুমি এত রাতে আমার রুমের দরজা ধাক্কা দিচ্ছ কেন? আমি তোমাকে কিছু দেখাতে চাই মিলি। মানে তুমি এত রাতে কি দেখাতে চাও? আগে ভেতরে তো ঢুকতে দাও। কি হয়েছে বলো? এত রাতে ঘুম থেকে তুলে তুমি কি নাটক শুরু করেছো? আজ এত নাটক করে তোমার শান্তি হয়নি? নাটক নয় মিলি, আমি তোমাকে যা দেখাতে চলেছি সেটা দেখে তোমার খুব কষ্ট হবে, কিন্তু তুমি নিজের মনকে প্লিজ শক্ত করে নাও। কি দেখাতে চলেছো তুমি? বলে স্নেহা ভেতরে ঢুকে গেল। তারপর স্নেহা মোবাইলটা বের করে ভিডিওটা মিলির সামনে ধরলো। আর মিলি ভিডিওটা দেখে স্নেহার মোবাইলটা নিজের হাতে নিয়ে রাহুলের সাথে মিশকার হানসিকার কথা শুনে আর ওদের ভিডিও দেখে মিলি শকড হয়ে গেল। আর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বৌদি, রাহুল এরকম আমি তো ভাবতেই পারছি না। আমি রাহুলকে বিশ্বাস করেছিলাম, আর রাহুল আমাকে ঠকালো। রাহুল এরকমই মিলি, রাহুল অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। রাহুলকে এর জন্য শাস্তি পেতে হবে। তুমি ঠিক বলেছো বৌদি, রাহুলকে শাস্তি পেতেই হবে। মিলির চিৎকার শুনে আরমান এবং পাপ্পি আর আবিরের ঘুম ভেঙে গেল। আর ওরা মিলির রুমে চলে আসলো। মিলি, কি হয়েছে তোর? তুই এভাবে চিৎকার করলি কেন? আর স্নেহা, তুমি এত রাতে মিলির রুমে কি করছো? মিলি কাঁদতে কাঁদতে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলো। মিলি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ মিলি, তুমি কাঁদছো কেন? তোমার চিৎকার শুনে আমাদের সবার ঘুম ভেঙে গেছে। কি হয়েছে তোমার? মিলিকে কাঁদতে দেখে বাড়ির সবাই অবাক হয়ে গেল। আর পাপিয়া চৌধুরী এগিয়ে এসে বলতে লাগলো, আবির, তোমার বউ নিশ্চয় মিলিকে কিছু বলেছে, সেজন্য মিলি কাঁদছে। হ্যাঁ বৌদি, আমাকে সব বলে দিয়েছে। আজ বৌদি আমাকে সত্যিটা দেখিয়ে দিয়েছে। মানে? মিলি রাহুলের জন্য কাঁদছে। রাহুল মিলিকে ঠকিয়েছে। সেদিন জয় ঠিক কথা বলেছিল দাদা ভাই। রাহুল সত্যি একটা ফালতু ছেলে। রাহুলের সাথে অনেক মেয়ের রিলেশন আছে। ও মেয়েদের সত্যি ইউজ করে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু তুই এসব কি করে জানলি? কারণ রাহুলকে দুদিন আগে কলকাতায় দেখেছি। তার মানে তুমি তখন রাহুলের ফার্ম হাউসে যাওয়ার জন্যই বের হচ্ছিলে? হ্যাঁ। তুমি আমাকে আগে কেন বলনি এসব কথা? কারণ আমি বৌদিকে কিচ্ছু বলতে বারণ করেছিলাম দাদা ভাই।
আমি বৌদিকে বলেছিলাম রাহুলের ব্যাপারে যদি তোকে কিছু বলে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, আর তুমি যদি রাহুলের ব্যাপারে কিছু জেনে যেতে তাহলে তুমি রাহুলকে ছাড়তে না। হ্যাঁ, আমি ওকে ছাড়বো না। হ্যাঁ দাদা ভাই, তুই ওকে ছাড়বি না। আমি ওর জন্য বৌদিকে আজ অনেক ইনসাল্ট করেছি, এমনকি বৌদির সাথে রাহুলকে জড়িয়ে অনেক বাজে কথাও বলেছি। বৌদি, তুমি আমাকে আটকিও না। আমি তোমাকে যে অন্যায় কথা বলেছি সেটা আবির দাদাকে বলতে দাও। কি কথা? আমি রাহুলের কথা বিলিভ করে বৌদিকে বলেছি যে বৌদি আমাকে আর রাহুলকে আলাদা করার জন্য রাহুলকে আমার থেকে কেড়ে নিতে চায়। তারপর সবকিছু বলল স্নেহা। এই কথা শুনে আবির প্রচণ্ড রেগে যায়, মিলির গালে চর বসিয়ে দেয় আর চর খেয়ে মিলি কাঁদতে লাগলো। হাউ ডেয়ার ইউ মিলি, তুই এই রাহুলের কথায় বিলিভ করে স্নেহাকে এত কষ্ট দিয়েছিস? তোর জায়গায় অন্য কেউ হলে আমি তাকে শেষ করে ফেলতাম। তোর সাহস হলো কি করে স্নেহাকে এসব কিছু বলার? আবির দাদা, আই এম সরি। আবির, তুমি ওকে ক্ষমা করে দাও প্লিজ। মিলি, তুই আমাকে ওই ভিডিওটা দেখা। ঠিক আছে, দেখাচ্ছি। বলে মিলি ভয়ে ভয়ে আবিরের সামনে ভিডিওটা ধরল, আর আবির মোবাইলটা নিজের হাতে নিয়ে ভিডিওটা দেখতে রাহুলের চেহারা দেখে চমকে গেল। এর সাথেই তো রাস্তায় আবিরের দেখা হয়েছিল। এই ছেলেটা রাহুল? তুই কি ওকে দেখেছিস নাকি? হ্যাঁ, রাস্তায় দেখেছিলাম, কিন্তু আমি জানতাম না এই রাস্কেলটাই রাহুল। আবির ফোনে ভিডিওর দিকে তাকিয়েই কথা বলছিল। আবির পুরো ভিডিওটা দেখে আবিরের রাগ আরো বেড়ে গেল। মিলি, তুই রাহুলের অ্যাড্রেসটা দে আমাকে। আবির দাদা, আমি তোকে রাহুলের অ্যাড্রেসটা দিতে পারবো না। আমি চাই না তুই কোনো ঝামেলা জড়াস। গিভ মি রাহুলস অ্যাড্রেস। আবিরের ধমকে মিলি ভয় পেয়ে রাহুলের অ্যাড্রেসটা কাগজে লিখে দিয়ে দিল, আর আবির স্নেহার হাতে মোবাইল দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিচের ড্রয়িং রুমে আসতেই সবাই পেছনে পেছনে আসে। স্নেহা বলে ওঠে, আবির, তুমি এত রাতে রাহুলের ফার্ম হাউসে যাচ্ছ? আমি এক্ষুনি যাব। ড্যাড, তুমিও চলো আমার সাথে। আর তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো। ঠিক আছে, যাব। সবাই মিলে রাহুলের ফার্ম হাউসে যাওয়ার জন্য রওনা দিল। কিছুক্ষণের মধ্যে রাহুলের ফার্ম হাউসে চলে আসলো সবাই। রাহুলের ফার্ম হাউসের দরজা ভেঙে আবির ভেতরে ঢুকে পড়লো, আর বাকিরাও ঢুকে গেল। মিলি, বল আমাকে রাহুলের রুম কোথায়? সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের 2 নং রুমে। কথাটা বলার সাথে সাথে আবির হনহন করে রাহুলের রুমের দিকে চলে গেল। ভেতরে ঢুকে দেখলো রাহুল, মিশকার, হান্সিকা 3 জন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। স্নেহা আর বাকিরাও সেই রুমের দিকে চলে গেল। আবির রাহুলকে ধরে জোরে জোরে মারতে লাগলো, কিন্তু রাহুলের কোনো হুঁশ নেই। আবির, ওকে মেরে লাভ নেই, ওরা ড্রিঙ্ক করে রয়েছে। মিলি রাহুলের সাথে মিশকার, হান্সিকাকে শুয়ে থাকতে দেখে স্নেহাকে জড়িয়ে কান্না করতে লাগলো আর বলল, বৌদি, আজ আমার নিজের উপরে রাগ হচ্ছে। আমি এই ছেলেটাকে 8 মাস ধরে বিশ্বাস করে ভালোবেসে এসেছি। আমি এর আসল রূপটা আগে কেন চিনতে পারিনি? কাম ডাউন মিলি, এই ছেলেটা তোমাকে এতদিন ধরে বোকা বানিয়ে এসেছে, তাই তুমি ওকে চিনতে পারোনি। এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো শুধু ওকে অন্ধের মতো ভালোবেসে এসেছো, তাই তুমি ওকে কোনোদিন সন্দেহ করোনি। ওর ব্যাপারে যখনই কেউ সত্যিটা বলতে এসেছিল তখন তুমি তাকে অবিশ্বাস করেছো। প্রথমে জয় তোমাকে সত্যিটা বলেছিল, তারপর আমি, কিন্তু তুমি আমাদের কারোর কথা বিশ্বাস করোনি। কিন্তু এখন দেখছো রাহুল তোমার বিশ্বাসের কি মূল্য দিল। তাই কাউকে কখনো অন্ধের মতো বিশ্বাস করতে নেই। তুমি ঠিক বলেছো বৌদি, এরপর থেকে আমি কাউকে কোনোদিনও অন্ধের মতো বিশ্বাস করব না। এই তো গুড গার্লের মতো কথা। এই ছেলেটাকে তো পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। আমি এখনই পুলিশকে ফোন করছি। এখন এত রাতে পুলিশকে ফোন করে লাভ নেই বাবা, পুলিশ এখন আসবে না। আমাদের কাল সকাল পর্যন্ত ওয়েট করতে হবে। রাহুল যদি এখন নিজের হুঁশে থাকতো তাহলে আমি ওর এমন অবস্থা করতাম যে ও কোনোদিনও কোনো মেয়েকে ইউজ করার কথা কল্পনাও করতে পারতো না। এই ছেলেটা আমার মেয়েরও সর্বনাশ করার চেষ্টা করেছে। আবির, তুমি ওকে ছাড়বে না? ইয়েস কাকি, একবার ওর জ্ঞান ফিরে আসুক, তারপর আমি ওর ব্যবস্থা করব। আবির কিছু দড়ি এনে রাহুলের হাত আর পা বেঁধে দিল। হান্সিকার মিশকাকে বাঁধার সময় আবির বলে উঠল, স্নেহা, তুমি ওদের বাঁধো। এসব ফালতু মেয়েদের টাচ করতে আমার ঘৃণা করছে। ওকে, আমি বাঁধছি। কথাটা বলে হান্সিকা আর মিশকার আর হাত পা বেঁধে দিল। ঠিক আছে আবির, এবার তুমি গিয়ে একটু রেস্ট নাও, আমরা এদের গার্ড দিচ্ছি। আমি এই রাহুলের ফার্ম হাউসে ঘুমাবো না। দেখো, তুমি এখন অনেক টায়ার্ড, তাই তুমি ড্রয়িং রুমের সোফায় যেয়ে ঘুমিয়ে পড়ো। এমনিতেই সকালে উঠে তোমায় রাহুলকে শিক্ষা দিতে হবে। ওকে, যাচ্ছি। বলেই নিচে ড্রয়িং রুমের দিকে চলে গেল আর সোফায় ঘুমিয়ে পড়ল। সকালে রাহুলের নেশার ঘোর কেটে গেল। চোখ খুলতে নিজের হাত আর পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে চমকে গেল রাহুল, আর পেছনে বসে সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল।
রাহুল, মিশকা আর হানসিকার দিকে তাকিয়ে দেখলো ওদেরও হাত আর পা বাঁধা আছে। রাহুল ওদের ডাকতে লাগলো কিন্তু ওরা শুনতে পেল না। মিলি রাহুলের কাছে যেয়ে রাহুলকে ঠাস করে চর বসিয়ে দিল, আর চর খেয়ে রাহুলের যেটুকু নেশা ছিল সেটুকুও কেটে গেল। মিলি, তুমি আমাকে মারছো কেন? আর তুমি এত সকালে আমার ফার্ম হাউসে কি করছো? শয়তান কুত্তা, তুই বুঝতে পারছিস না আমি তোকে কেন মারছি? নাকি বুঝেও না বোঝার ভান করছিস? মিলি, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি কেন আমাকে মারছো? আর তোমার আর স্নেহা বৌদির সাথে এরা কারা দাঁড়িয়ে আছে? আর তোমরা আমাদের হাত পা বেঁধে রেখেছো কেন? হোয়াই? এরা আমার মা আর কাকা। এরা তোকে তোর খারাপ কাজের জন্য শাস্তি দিতে এসেছে। কিসের শাস্তি? তুমি ধরা পড়ে গেছো রাহুল। তুমি মেয়েদের ইউজ করো, সেটা প্রমাণ হয়ে গেছে। এসব কি বলছেন আপনি? আর কিভাবে প্রমাণ হয়ে গেছে? তুমি বুঝতে পারছো না? তোমার পাশে দুইজন মেয়েকে নিয়ে শুয়ে আছো, তারপরেও বুঝতে পারছো না? ও, এরা হলো আমার কাজিন। আসলে কাল রাতে ড্রিঙ্ক করে ওরা এক পাও নড়তে পারছিল না, তাই আমার পাশেই শুয়ে পড়েছে। মিথ্যা কথা বলে লাভ নেই রাহুল, আমরা তোমার নোংরা ভিডিও আগেই দেখে নিয়েছি। সো ডোন্ট ট্রাই টু স্মার্টনেস। কোন ভিডিওর কথা বলছো তুমি মিলি বেবি? এই রাস্কেল, তুমি আমাকে ওই নোংরা মুখে বেবি বলে রাখবে না একদম। তোমার মুখে বেবি ডাক্তার শুনতে আমার ঘৃণা করছে। আমি তোমাকে ঘৃণা করি রাহুল। আই হেট ইউ। এতদিন তুমি আমাকে অনেক বোকা বানিয়েছো, বাট আর বোকা বানাতে পারবে না। আর তুমি আমাকে ভিডিওর কথা বলেছিলে না? দাঁড়াও দেখাচ্ছি। বৌদি, তোমার ফোনটা দাও তো। এই নাও। বলেই মিলির হাতে ফোন দিয়ে দিল, আর মিলি ভিডিওটা চালু করে রাহুলের সামনে ধরল। মিলি রাহুলকে ভিডিও দেখানো শেষ করে স্নেহার হাতে ফোন ফেরত দিয়ে দিল। এই ভিডিওটা কে তুলেছে আর কখন তুলেছে? আমি তুলেছি রাহুল, কাল রাতে। আমি লুকিয়ে তোমার ফার্ম হাউসে এসেছিলাম, আর তোমাদের সব কথা আমি রেকর্ড করেছিলাম। এই ভিডিও মিথ্যা মিলি বেবি। এটা এডিট করে বানানো হয়েছে। এটা তোমার বৌদির একটা চাল, আমাকে ফাঁসানোর জন্য। তোমার বৌদি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। উনি আমাকে পাওয়ার জন্য এই ভিডিও তৈরি করেছে। প্লিজ বিলিভ মি মিলি বেবি। তুমি এভাবে সত্যিটা স্বীকার করবে না। আবির তোমার ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়ে আছে। আমি এক্ষুনি ওকে ডেকে আনছি। হোয়াট? আমার পারমিশন ছাড়া উনি আমার সোফায় ঘুমিয়ে আছেন? হাউ ডেয়ার হিম! আমার সাহস এবার তুই বুঝতে পারবি রাহুল। কথাটা আবির বলে উঠল। ইউ? হ্যাঁ, আই এম আবির চৌধুরী। আপনি আবির? হ্যাঁ। ড্যাড, তুমি পুলিশকে ফোন করো, ততক্ষণ আমি ওর জায়গাটা দেখিয়ে দিই। ওকে, আমি পুলিশকে ফোন করছি। আর পাপিয়া, তুমি বাসায় চলে যাও, এসব ঝামেলার মধ্যে থেকো না। আবির একাই সামলে নেবে। বলেই আরমান আর পাপিয়া বাইরে বেরিয়ে আসলো। ফাঁকা হুমকি সবাই দেয়। সাহস থাকলে আমার হাত পা খুলে দিন, দেখুন কি করি। কথাটা বলেই হাসলো। আবির দাদা, তুই এই রাহুলের হাসিটা স্টপ করে দে তো। আমি আর সহ্য করতে পারছি না, আমার ওকে ঘৃণা হচ্ছে। মিলি বেবি, তুমি আমাকে এভাবে বলো না। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ বেবি। ইউ জাস্ট শাট আপ রাহুল। তুমি শুধু মেয়েদের ইউজই করতে পারো, তাদের ভালোবাসতে পারো না। ভালোবাসা তো দূরের কথা, মেয়েদের মিনিমাম রেসপেক্টটুকু করতে পারো না। আমি বোকা ছিলাম যে তোমার চেহারায় পাগল হয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার ভাগ্য ভালো যে তুমি আমাকে ইউজ করতে চান্সই পাওনি। এভাবে বলো না বেবি, আমি সত্যি তোমাকে। কথাটা শেষ করার আগেই আবির প্রচণ্ড রেগে গিয়ে রাহুলের দিকে ঘুরে ছুটে গিয়ে রাহুলের কলার চেপে ধরে হিড় হিড় করে মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর এলোপাথারি কিল মারতে লাগলো। তারপর আবির রাহুলের হাত আর পায়ের বাঁধন খুলে দিল, আর ছাড়া পেয়ে রাহুল উঠে দাঁড়িয়ে নিচে পড়ে থাকা নিজের শার্ট তুলে গায়ে পড়তে পড়তে হি করে বিশ্রীভাবে হাসতে লাগলো। আমার হাত পা খুলে দিয়ে ভেরি বিগ মিস্টেক করে ফেললি। হ্যাঁ, দেখি তোর কত বড় সাহস। কাম অন, হিট মি। আবির কথাটা শেষ করতে রাহুল আবিরের মুখে ঘুষি মেরে দিল। কি কেমন মারলাম এতক্ষণ? এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলি, এখন স্টপ হয়ে গেলি কেন? স্টপ হয়ে গেলাম কারণ তুই শুধু এইটুকুই মেরে তোর ক্ষমতা শেষ হয়ে গেল। সাহস থাকলে আর একবার ঘুষি মেরে দেখা। ওকে। বলেই আবিরের মুখে আর একবার ঘুষি মারতে যাবে, তখনই আবির রাহুলের হাত চেপে ধরে পেছন থেকে জোরে মুচড়ে ধরে মট করে ভেঙে দিল, আর রাহুল হাতের যন্ত্রণায় চিৎকার করে উঠল। দাদা ভাই, তুই রাহুলকে আরো মার, তুই ওকে ছাড়বি না, জাস্ট হিট হিম। ও আমাকে নাইট ক্লাবে আমার নেশার সুযোগে নিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল। রাহুল, তুই মেয়েদের ইউজ করে ছুঁড়ে ফেলে দিস, তাই না? আজ আমি তোকে ছুঁড়ে ফেলবো।
কথাটা বলেই রাহুলের কলার চেপে ধরে টানতে টানতে নিয়ে এসে দেওয়ালের সাথে রাহুলের মাথায় বাড়ি বসিয়ে দিয়ে নিচে ছুরি ফেলল। আবির, তুই আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোর জন্য ভালো হবে না। আবির রাহুলকে আবার মারল। আবির, ওকে আরো মারো, মেরে ফাটিয়ে দাও। স্নেহা বৌদি, আজ আপনার জন্য আমি ধরা পড়ে গেলাম। আমি আপনাকেও ছাড়বো না, আপনাকেও ইউজ করব। এই কথা শুনে আবির নিজের রাগের চরম পর্যায়ে পৌঁছে গেল। আবির রাহুলকে দেওয়ালের সাথে চেপে গলা টিপে ধরে বলতে লাগলো, তোর সাহস কি করে হলো এই কথাটা বলার? আমার সামনে তুই এই কথাটা বলার সাহস কি করে পেলি? আমার স্ত্রীকে তুই ইউজ করবি? তোর এত বড় সাহস! আজ আমি তোকে শেষ করে ফেলবো রাহুল। বলেই আবির রাহুলের গলা আরো জোরে চেপে ধরল আর রাহুলের দম আটকে যেতে লাগলো। স্নেহার মিলি এগিয়ে এসে আবিরকে আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু আবির কিছুতেই রাহুলের গলা ছাড়লো না ও রাহুলের গলা টিপেই যাচ্ছিল। আবির, তুমি শান্ত হও, রাহুলকে ছেড়ে দাও, না হলে রাহুল মরে যাবে। ওর গলা ছেড়ে দাও তুমি। দাদা ভাই, তুই রাহুলকে ছেড়ে দে, তুই একটু শান্ত হ, ওকে পুলিশ শাস্তি দিবে। রাহুল, তুমি আমার কথা শোনো, ওকে ছাড়ো প্লিজ। স্নেহার কোনো উপায় না পেয়ে দেখে একটা ফুলদানি নিয়ে আবিরের হাতের উপর মারল আর হাতের ব্যথায় আবির রাহুলের গলা ছেড়ে দিল। গলা ছাড়া পেয়ে রাহুল জোরে জোরে হাঁপাতে লাগলো। স্নেহা, তুমি আবার হাতে মারলে কেন? আমি এটা করেছি তোমাকে আটকানোর জন্য। আমি যদি তোমার হাতে না মারতাম তাহলে তুমি রাহুলের গলা ছাড়তে না, আর রাহুল দম আটকে মরে যেত। মরে গেলে মরে যেত? তুমি ওকে কেন বাঁচালে? দেখো বাবা, পুলিশকে ফোন করতে গিয়েছে, পুলিশ এক্ষুনি চলে আসবে। পুলিশের কথা শুনে রাহুল পালাতে যাচ্ছিল, তখনই আবির ওকে ধরে ফেলে আর ফেলে দেয়। রাহুল একটা টেবিলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আজ আমি তোর এমন অবস্থা করব যে তুই কোনোদিনও মেয়েদের দিকে চোখ তুলেও তাকাবার সাহস পাবি না। বলেই আবির রাহুলের চোখের উপর জোরে ঘুষি মারল। চোখের ব্যথায় রাহুল চিৎকার করে কাঁদতে লাগলো। রাহুল, আজ আমার নিজের উপর ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো ছেলেকে ভালোবেসেছি আর জয়ের মতো একজন ভালো ছেলেকে সব সময় তোমার জন্য কষ্ট দিয়েছি। জয় আমাকে তোমার ব্যাপারে অনেকবার বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি ওর কথা বিশ্বাসই করিনি, উল্টো ওকে অবিশ্বাস করে অনেকবার চর মেরেছি। জয় যখনই ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে আসতো তখন আমি ওর ভালোবাসাকে বিরক্ত মনে করতাম। ওকে অনেক অপমান করেছি, শুধুমাত্র তোমাকে ভালোবাসতাম তাই। ও যখনই বলতো তুমি একটা ফালতু ছেলে, তোমার সাথে মেয়েদের রিলেশন আছে, আমি তখন ভাবতাম ও তোমাকে আর আমাকে আলাদা করার জন্য এসব মিথ্যে কথা বলছে। কিন্তু আমি কি করে জানবো যে জয় সত্যি কথা বলছিল? তুমি আসলে একটা ফালতু ছেলে। হ্যাঁ, ওই জয় ঠিক কথা বলেছিল, আমি সত্যি ফালতু ছেলে। শুনেছো তুমি বোকা যে আমার চেহারায় পাগল হয়ে আমার প্রেমে পড়েছো। আর তোমার মতো মেয়েদের বোকা বানানো আমার বা হাতের খেল। আমি তোমাকে অনেক আগেই ইউজ করতে চেয়েছিলাম, কিন্তু তোমার একটাই কথা, বিয়ে করো বিয়ে করো, বিয়ের পর সব কিছু হবে। বিয়ে মাই ফুট। সেদিন যদি তুমি জুসটা খেয়ে নিতে তাহলে সেদিনই তোমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিতাম। তারপর তুমি আমার সামনে এভাবে দাঁড়িয়ে কথা বলতে পারতে না। তার মানে সেদিন তুমি জুসের মধ্যে কিছু মিশিয়েছিলে? হ্যাঁ, মিশিয়েছিলাম জুসের মধ্যে। আমি নেশার ওষুধ মিশিয়েছিলাম তোমাকে ইউজ করার জন্য, কিন্তু তোমার ভাগ্য ভালো ছিল যে তুমি বেঁচে গেলে। আর আজকেও আমার একটা প্ল্যান ছিল তোমাকে ইউজ করার, কিন্তু তোমার বৌদির জন্য আগেই আমি ধরা পড়ে গেলাম। কি প্ল্যান ছিল তোমার? যখন ধরা পড়েই গেছি তখন বলছি, আমি আজকে তোমাকে একটা রিসোর্টে নিয়ে যেতাম, তারপর একসাথে টাইম স্পেন্ড করার বাহানায় তোমার শ্যাম্পেনের মধ্যে ড্রাগ মিশিয়ে দিয়ে তোমাকে খাইয়ে দিতাম, আর তারপর তোমার নেশা হয়ে গেলে তোমাকে রুমে নিয়ে কি ইউজ করে ছুঁড়ে ফেলে দিতাম। এই কথা শুনে মিলি, স্নেহা এবং আবির তিনজনেই অবাক হয়ে গেছে। দেখেছো মিলি, আমি সেদিন তোমাকে বলেছিলাম যে রাহুল তোমাকে একা পেয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। আমার কথাই ঠিক প্রমাণ হলো। হ্যাঁ বৌদি, তুমি ঠিক কথা বলেছিলে। আমি বোকা ছিলাম যে বারবার এর মতো শয়তানের কথা বিশ্বাস করে তোমাকে কষ্ট দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও বৌদি। তোমাকে ক্ষমা চাইতে হবে না মিলি, তুমি যা করেছো ভুল করেছো। আমি তোকে শেষ করে ফেলবো রাহুল। তুই আমার বোনের সাথে এরকম নোংরা কাজ করতে চেয়েছিলি? বলেই আবির রাহুলের একটা ঘুষি মেরে দিল। মিলি আমার কাকাতো বোন, কিন্তু আমার কাছে ও আমার বোন। ওর যে ক্ষতি করার চেষ্টা করবে তাকে আমি শেষ করে ফেলবো। কথাটা বলেই আবির রাহুলকে বেডের দিকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। রাহুল সোজা হানসিকার গায়ের উপর পড়লো। এসে হানসিকার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই হানসিকা রাহুলের এরকম অবস্থা দেখে চমকে উঠল আর বলল, রাহুল বেবি, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কি করে হলো? কে করেছে?
তারপর হান্সিকা নিজের দিকে আর মিশকার দিকে তাকিয়ে আরও চমকে গেল। এই কি রাহুল বেবি, আমার আর মিশকার হাত আর পা বাঁধা কেন? সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো? আশেপাশে তাকিয়ে দেখতে পারছো না কারা দাঁড়িয়ে আছে? রাহুলের কথা শুনে হান্সিকা আশেপাশে তাকিয়ে ওদের দেখে অবাক হয়ে গেল। এ কি, তোমরা কারা? আমাকে চিনতে পারছো না? আমি মিলি, যার বিষয়ে তুমি ভিডিওতে বলছিলে। মিলি ইউজ হওয়াই উচিত। তুমি কোন ভিডিওর কথা বলছো? আমরা সবাই ধরা পড়ে গেছি হানসিকা বেবি। মানে কিভাবে ধরা পড়লাম আমরা? এই মিলির বৌদির জন্য আমরা ধরা পড়ে গেছি। কি করেছেন উনি? উনি কাল রাতে লুকিয়ে আমার ফার্ম হাউসে এসে আমাদের সব কথা ভিডিও করে মিলিকে দেখিয়ে দিয়েছে। কি বলছো তুমি এসব রাহুল বেবি? রাহুল ঠিকই বলছে, আমি এসব কিছু করেছি তোমাদের পর্দা ফাঁস করার জন্য। আপনার সাহস কি করে হলো এসব কিছু করার? যেভাবে তোমার সাহস হয়েছে মিলিকে ইউজ করার কথা বলার, সেভাবে তোমার লজ্জা করলো না? না, আমার লজ্জা করে না। রাহুল বেবির খুশির জন্য আমি সব কিছু করতে পারি। তোমার রাহুল আর খুশিতে থাকবে না। ওর আমি এমন ব্যবস্থা করব যে খুশি ওর লাইফ থেকে চলে যাবে। আপনি কে? ও, মিলির দাদা আবির ওই আমার এই অবস্থা করেছে। আপনার সাহস কি করে হলো আমার রাহুল বেবিকে এভাবে মারার? আমার সাহসের এখনো কি দেখেছো? তোমরা মিলির যে ক্ষতি করার চেষ্টা করবে, আমি তার এর থেকেও ভয়ঙ্কর অবস্থা করব। আপনি আমার রাহুল বেবি আর কিছুই করতে পারবে না। রাহুল বেবি, তুমি আমার আর মিশকার হাত খুলে দাও। ঠিক আছে বলে রাহুল ওদের দুজনের হাত আর পা খুলে দিল। ছাড়া পেয়ে হান্সিকা মিশকাকে ডাকতে লাগলো। মিশকা হান্সিকার ডাক শুনে ধর পড়িয়ে উঠে পড়ল। কি হয়েছে হান্সিকা, তুমি আমাকে এভাবে ডাকছো কেন? এখানে এত কিছু হয়ে যাচ্ছে, তোমরা কোনো হুঁশই নেই? মানে কি হয়ে যাচ্ছে এখানে? একবার রাহুল বেবির দিকে তাকিয়ে দেখো, এটা সবাই মিলে কি অবস্থা করেছে আমাদের রাহুল বেবির। মিশকা রাহুলের নাকে আর মুখে রক্তে মাখামাখি দেখে শকড হয়ে গেল। রাহুল বেবি, তোমার এই অবস্থা কে করেছে? এই আবির করেছে আমার এই অবস্থা। কিন্তু ওরা কে আর কেন তোমাকে মেরেছে? মিশকা, আমি তোমার কালকে রাতে মিলির কথা বলেছিলাম না, যাকে রাহুল বেবি অনেক দিন ধরে ধরার চেষ্টা করছে, ইউজ করতে পারছে না। এই হলো সেই মিলি, আর এরা দুজন ওর দাদা আর প্রদীপ। ওদের তিনজনের দিকে আঙ্গুল দেখিয়ে কথাটা বলল। আমরা যখন কালকে রাতে ড্রয়িং রুমে কথা বলছিলাম তখন মিলির মূর্তি সব ফোনে ভিডিও করছিল, আর সেটাই আমরা বুঝতে পারিনি। কি এত চালাকুনি? আপনার রাহুল বেবি আর আমাদের দুজনকে ছেড়ে দিন বলছি। না ছাড়লে কি করবে তুমি? আমি এক্ষুনি পুলিশকে ফোন করে জানাবো যে আপনারা ফার্ম হাউসে এসে গুন্ডামি করছেন। তারপর স্নেহা ওদের পুলিশকে ওরা আগেই আসতে বলেছে সেটা বলে দেয়। পুলিশের কথা শুনে মিশকা ভয় পেয়ে গেল আর বলল, প্লিজ আমাকে পুলিশে ধরিয়ে দেবেন না। আমি লকআপে যেতে চাই না। আমি আর রাহুল বেবির কাছে আসবো না। আমাকে যেতে দিন প্লিজ। মিশকা স্নেহার কাছে এসে স্নেহার পায়ে পড়ে বলতে লাগলো, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি প্রথমবার রাহুল বেবির কাছে এসেছি। মিশকা স্নেহাকে ধাক্কা দিয়ে পালাতে যাবে, তখনই মিলি মিশকার পায়ের সামনে পা বাড়িয়ে দিল আর মিশকা জোরে মেঝেতে পড়ে গেল। স্নেহা আর মিলি মিশকাকে ধরে বেডে বসিয়ে দিল। এসব দেখে হান্সিকাও ভয় পেয়ে গেল। আপনারা প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা এসব এইরকম কাজ আর করব না। আবির রাহুলের কলা চেপে ধরে বলল, আর কোনোদিনও মেয়েদের দিকে চোখ তুলে তাকাবি? 100 বার তাকাবো আমি। শুনেছিস তুই? এরাই বোকা যে আমার চেহারায় পাগল হয়ে আমার কাছে আসে, আর আমি ওদেরকে নিজের প্রেমে ফাঁসিয়ে ইউজ করে ছুঁড়ে ফেলে দিই। আর পরশুদিন তো শপের সামনে থেকে নিশা নামের একটা মেয়েকে অজ্ঞান করে তুলে নিয়ে এসে আমি ওর সাথে জোর করে ফুর্তি করেছি, আর ওর MMS বানিয়ে ওকে ব্ল্যাকমেইলও করেছি। রাহুলের কথাগুলো শুনে সবাই চমকে গেল। রাহুল যে এত পরিমাণ সাংঘাতিক ছেলে হতে পারে ওরা কেউ ভাবতে পারেনি। কি কি তুই একটা মেয়ের সাথে এরকম জঘন্য কাজ করেছিস? ওর MMS বানিয়েছিস? হ্যাঁ হ্যাঁ করেছি। আমাকে মানা করেছিল। আজ পর্যন্ত কোনো মেয়ের হিম্মত হয়নি আমাকে মানা করবে, কিন্তু আমি ওই নিশার একটু বেশি জেদ ছিল, আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছিল, তাই ওকে জোর করে নিজের করেছি। আবির তৎক্ষণাৎ রেগে গিয়ে বলে উঠল, মেয়েরা তোর এই চেহারায় পাগল হয়ে যায় তাই না? আজ আমি তোর চেহারার এমন অবস্থা করব যে মেয়েরা তোকে আর কোনোদিনও পছন্দ করবে না। বলেই আবির রাহুলের পুরো মুখে ঘুষি মারতে লাগলো, আর মারতে মারতে রাহুলের চেহারার অবস্থা খারাপ করে দিল। প্লিজ আবির, আপনি রাহুল বেবি আর
মারবেন না, ওকে ছেড়ে দিন।